আরেকটু জানবো যে এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে, যেটি আপনি আপনার আলোচনায়ও উল্লেখ করছিলেন। আপনার কি মনে হয় যে এই যে নির্বাচন কমিশন কর্তৃক যে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হলো, এটি আসলে স্বচ্ছতা কতখানি রয়েছে? বেশ কিছু মনোনয়নপত্র বাতিলও হয়েছে এবং যারা একটু আসলে উচ্চ পর্যায়ের নেতা রয়েছেন তাদের অধিকাংশের মনোনয়নপত্র কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বেশ কিছু নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। এই স্বচ্ছতা নিয়ে আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারদের মাধ্যমে যাচাই বাছাই করেছে। রিটার্নিং অফিসার অনেকের নমিনেশন বাতিল করেছেন, তাদের অনেকের ফল বা ত্রুটি পাওয়া গেছে এবং একে কেউ কেউ ঋণ খেলাপি হয়েছেন, কেউ কেউ হলফনামা সাইন করেননি, কেউ কেউ হলফনামায় সত্য কথা লিখেননি, কেউ কেউ বিষয়গুলো অসম্পূর্ণ রেখেছেন। এগুলোর কারণে হওয়ার পরে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রার্থীরা আপিল করতে পারবেন নির্বাচন কমিশনের প্রথমে। নির্বাচন কমিশনে যদি তারা আবারও তাদের আপিল বিবেচনা না নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা হাইকোর্টে আপিল করতে পারবেন এবং হাইকোর্টে যদি তাদের যাচাই না হয় সেই ক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। এই স্টেজগুলো রয়ে গেছে। এই স্টেজগুলো শেষ হওয়ার একদিকে চলবে, একদিকে নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে ক্যান্ডিডেট বাতিল হলে সেই ক্ষেত্রে যদি কোনো বিকল্প ক্যান্ডিডেট পার্টির পক্ষ থেকে দেওয়া থাকে তারা রিপ্লেস করতে পারবেন। কোনো স্বতন্ত্র থাকলে সেখানেও রিপ্লেস করা যাবে। যদি না থাকে এখানে ওই দলের প্রার্থী শূন্য থাকবে, সেই হিসেবে নির্বাচন হবে। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো নির্বাচন অংশ নিচ্ছে, আমরা নমিনেশন যেভাবে দেখেছি তার থেকে আমি বলতে চাচ্ছি যে বিএনপির বেশিরভাগ নমিনেশন আমাদের দেখা গেছে এবং তারপরে দেখা গেছে জামাত ইসলামের নমিনেশন, এরপরে জাতীয় পার্টির নমিনেশন। এছাড়া বিএনপির সাথে এবং জামাতের সাথে কয়েকটা দল জোট করেছে, তাদের নমিনেশন আছে। যেমন বিএনপির সাথে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, তারা 4টা আসন বিএনপির কাছ থেকে পেয়েছে, তাদেরকে নমিনেশনটা কিন্তু আমরা আমি সাবমিট একটু করতে। আমি একটু স্বচ্ছতা নিয়ে জানতে চাই আপনার কাছে। আমি একটু জি, মুখলিসুর রহমান, আপনার কাছে আমি একটু স্বচ্ছতা নিয়ে জানতে চাই। তারা যে আয় ব্যয়ের হিসাব উল্লেখ করেছেন হলফনামায়, সেটি নিয়ে কি প্রশ্ন তোলার কোনো সুযোগ রয়েছে কিনা? দেখা যাচ্ছে প্রার্থীদের তুলনায় প্রার্থীদের স্ত্রীদের নামে সম্পদের পরিমাণ অনেক বেশি। সেটি নিয়ে আসলে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে কিনা জনগণের? জনগণের প্রশ্ন তোলার সুযোগ অবশ্যই আছে। জনগণের মতামতের ভিত্তিতেই গণতন্ত্র চলবে এবং জনগণ এখানে সবার উপরে, জনগণের স্থান। তো সেই ক্ষেত্রে হলফনামাতে যে ত্রুটিগুলো আছে এবং আয় ব্যয় হিসাব আছে এবং কারো কারো বিদেশি পাসপোর্ট আছে, এগুলো আলোচনার মধ্যে আছে। তো সেই কারণে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, যে সেটা হলো যে আয় ব্যয়ের হিসাবের মধ্যে অনেকের আয় ব্যয়ের সঙ্গতি নেই এবং এছাড়াও যে বিদেশি নাগরিকত্বের ব্যাপারে যেটা প্রশ্ন তোলা হয়েছে, যে বাংলাদেশ ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে। ডুয়েল সিটিজেনশিপ বাংলাদেশের সাথে ইউকে, আমেরিকার এবং বিভিন্ন দেশের আছে। অ্যালাউ করার কারণে যুক্তরাজ্যে, বিশেষ করে আমরা এখন যেখানে আছি, এখানে 4জন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আছেন, রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ডক্টর রূপা হক এবং আফসানা বেগম। তারা কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব বহাল রেখেই নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, মিনিস্টারও ছিলেন এবং বাদ করেছেন কেউ কেউ। এবং আমেরিকাতে সিনেটর, কংগ্রেসম্যান বাংলাদেশের আছে 6জন আছে, অন্য দেশের আছে, ডুয়েল সিটিজেনশিপ তারা হয়েছেন এবং তারা দুই দেশের নাগরিকত্ব ক্যারি করছেন। বাংলাদেশের নাগরিকরা নাগরিকত্ব বহন করতে পারবে দুই দেশের, কিন্তু নির্বাচন করতে গেলে আপত্তি বলা হয় এবং সেই ক্ষেত্রে বিচারপতিরা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা প্রকাশ্যে ডুয়েল সিটিজেনশিপ গ্রহণ করেন, কারণ তাদের ক্ষেত্রে একটা গ্যাপ আছে। সংবিধানে সংবিধানে বলা হয়েছে যে বিচারপতিরা বাংলাদেশের নাগরিক হইবেন, তারা বাংলাদেশের নাগরিক, তারপর আর কোনো লাইন নাই। কিন্তু সংসদ সদস্যের বেলায়, মন্ত্রীদের বেলায় লেখা আছে যে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বিদেশি নাগরিক হওয়া চলবে না। আরেকটা ন্যাক্সটা আছে, এটাকে বৈষম্য হচ্ছে। বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে, নাগরিকদের বেলায় এবং রাষ্ট্র পরিচালকের বেলায় সবার ক্ষেত্রে বৈষম্য দূর করে যারা প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশের জন্য অনেক আন্দোলন করেছেন, একটা আমি দেখতে পাচ্ছি প্রবাসীদের মধ্যে একটা আন্দোলনের ভাব ডানা বেঁধে উঠছে। এটা ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হবে এবং কেউ কেউ লুকিয়ে লুকিয়ে হবেন। যেমন আওয়ামী লীগের আমলে গত সরকারের সময় আমরা দেখেছি 32 জন এমপি মন্ত্রী তারা বিদেশি নাগরিকত্ব হাইড করে বাংলাদেশের মন্ত্রিত্ব, এমপিত্ব চালিয়েছেন। যেমন দুই একটা এক্সাম্পল আমি দিই, ডক্টর মোমেন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তিনি আমেরিকান নাগরিকত্ব বহাল রেখে তিনি মন্ত্রী, এমপি হয়েছিলেন এবং ফেসিবাদের পতনের পর অনেক মাস পরে তিনি আমেরিকান পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে চলে গিয়ে আমেরিকা আছেন। জি, ডক্টর ধন্যবাদ হাসান মাহমুদ মুখলিসুর রহমান। আরেকজন পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ ছিলেন, আপনার কাছে। তিনি এখন সিটিজেনশিপে চলেছেন এবং অনেকে ইউকে সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশে এমপি মন্ত্রী হয়েছিলেন। ধন্যবাদ।
জি। আপনার কাছে একটু এখন জানবো বেগম খালেদা জিয়া প্রসঙ্গে। তিনি আসলে আপসহীন নেত্রীর উপাধি পেয়েছেন, মাদার অব ডেমোক্রেসির উপাধি পেয়েছেন। তার মৃত্যুতে যে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে কিংবা বিএনপির মধ্যে যে ঐক্যমত সেটি ধরে রাখতে তারেক রহমানের সামনে আসলে এই মুহূর্তে কি চ্যালেঞ্জ রয়েছে? আপনার কি মনে হয় যে বিএনপি এখন দলের যে অবস্থান সেখান থেকে কি মানুষের আস্থা অর্জন করতে পারবে? বিএনপি বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল এবং বেগম খালেদা জিয়া এই দলকে বর্তমান পর্যায়ে পর্যন্ত নিয়ে এসেছেন। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামিক মূল্যবোধ, গণতন্ত্র এবং অর্থনৈতিক সুবিচার, সামাজিক সুবিচার, বিশেষ করে একটা কন্ট্রোল ইকোনমি থেকে বাংলাদেশকে মিক্সড ইকোনমিতে রূপান্তর করা এবং পরবর্তী বেগম জিয়া মার্কেট ইকোনমিতে রূপান্তর করা, এই যে একটা রূপান্তর বাংলাদেশে হয়েছে, জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী কয়েকদিনের মধ্যে তিনি বিএনপির চেয়ারম্যান হয়ে যাবেন। চেয়ারম্যানের পদটা শূন্য হয়েছে অলরেডি। সেই ক্ষেত্রে তিনি যে তার পিতা এবং মাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া যে অসমাপ্ত কর্মসূচি, সেটাকে সামনের দিকে নিয়ে যাবেন বলে আমরা আশা করি। এবং তিনি যদি সামনের দিকে নিয়ে যান, তিনি বিএনপির যে নেতৃত্ব রয়েছে বাকি এটা সবাই অব্যাহত দায়িত্ব পালন করবেন। সেই ক্ষেত্রে তার সামনে সুযোগ আছে, তিনি সুযোগগুলো কাজে লাগাবেন বলে সবাই মনে করে। এবং এই মুহূর্তে একটি অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় বাংলাদেশ আছে, এটা থেকে বাংলাদেশকে উত্তরণ ঘটাতে হবে, গণতন্ত্রের ক্ষেত্রে উত্তরণ ঘটাতে হবে। একটি 31 দফা যে সংস্কার প্রস্তাব তারেক রহমান দিয়েছিলেন, সেই 31 দফা সংস্কার এবং জিয়াউর রহমান 19 দফা সংস্কার, যে বাংলাদেশের রাজনীতিতে, গণতন্ত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক সুবিচারের ক্ষেত্রে, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে। এবং তারেক রহমান সম্প্রতি বলেছেন যে মদিনার মতো এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায় বিচার এবং ন্যায় করার মতো নীতি তিনি অনুসরণ করবেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। এবং সত্যি সত্যি আমরা আশাবাদী যে এইগুলো যদি ফলো করা হয় তাহলে আমাদের জন্য ভালো হবে এবং বিদেশি রাষ্ট্রগুলোর সাথেও আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং আমাদেরকে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সব দল মত কে নিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটি গঠন করতে হবে। আমরা অনেক সময় পার করে ফেলেছি, আমাদের পরে অনেক স্বাধীন হয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর আমাদেরকে ছাড়িয়ে গেছে। এখন আমাদের সামনে সুবর্ণ সুযোগ, যেগুলো আগে মিস করেছিলাম এই সুযোগগুলো এখন কাজে লাগানো দরকার। জি। এবার একটু জানবো জোট নিয়ে। বিগত সকল নির্বাচনে প্রায় আমরা দেখেছি আওয়ামী লীগ কিংবা বিএনপি তারা জামাতের সঙ্গে জোট বেঁধে আসলে নির্বাচন করেছেন। জামাত কখনো আসলে বন্ধু আবার কখনো শত্রু হয়েছেন, কখনো বা যুদ্ধ, যে এই মুক্তিযুদ্ধের যে বিরুদ্ধ একটি ব্যাপার ছিল সেটিও তাদেরকে বলা হয়েছে। তো আপনার কি মনে হয় যে জামাত ইসলামের সাথে এই ধরনের দ্বিচারিতা কেন হয় সবসময়? জামাত ইসলামী বর্তমানে অনেকটা তাদের কর্মসূচিকে একটা ওয়াইডার ভিত্তিতে নিয়ে এসছে, তারা অনেকটা সংস্কার করেছে। বিশেষ করে তাদের দলে এখন হিন্দু ক্যান্ডিডেটও এমপি পদে প্রার্থী হয়েছেন এবং এবং জামাত ইসলামী যাদের মজলিসে শুরা সদস্য না থাকা সত্ত্বেও, রুকন না থাকা সত্ত্বেও অনেককে নমিনেশন দিয়েছেন। এবং এই ক্ষেত্রে জামাত ইসলাম অন্যান্য দলের সঙ্গে ডানপন্থী, বামপন্থী, ইসলামিক বিভিন্ন দলের সাথে তারা 12 দলীয় জোট গঠন করেছে। ফলে জামাত ইসলামী এখন একটি অন্যান্য দলের সাথে প্রতিযোগিতার জন্য বিদেশি কূটনীতির সাথেও তারা মিটিং করছে এবং না, বিদেশি আপনার কূটনীতি। কাছে যেটা আমি প্রশ্ন করেছিলাম যে একটু স্পেসিফিক, যে বিএনপিও কিন্তু বিগত সময় জামাতের সাথে জোট বেঁধেছে, আওয়ামী লীগ বেঁধেছে। তো সবসময় যখন জোট বাঁধে তখন আসলে জামাত ইসলাম আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি থাকে না, বন্ধু হয়ে যায়। আবার যখন জোট থাকে না তখন আবার শত্রু হয়ে যায়। এই যে দ্বিচারিতা, এইটি আসলে জামাতের সাথে কেন হচ্ছে? এবং এখন যেটি সমালোচনা উঠেছে যে যেহেতু এনসিপি একটি মধ্যমপন্থী দল, সেই ক্ষেত্রে আসলে জামাত একটা ইসলামপন্থী দল, তো তাদের সাথে জোট হচ্ছে। এই যে তারুণ্যের যে রাজনীতি সেটিকে নিয়ে একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? বিষয়টা হচ্ছে যে রাজনীতি তো অনেক ক্ষেত্রে সুবিধাবাদী নীতি অনেকে গ্রহণ করে এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে অনেকের মধ্যে অনেক সময় একটি আহ, মধ্যপন্থা সবাইকে নিয়ে আসা হয়। এবং জামাত ইসলামী যেহেতু বর্তমানে আহ, একটা মধ্যম পন্থা অবলম্বন করার নীতি গ্রহণ করেছে এবং তারা এর আগে আওয়ামী লীগের সঙ্গে এমনকি বিএনপির সঙ্গেও তারা জোট বা সমঝোতার মাধ্যমে করেছিল, এখন এনসিপি তাদের সঙ্গে এসছে। এটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে লেনা দেনা, সুযোগ সুবিধা, ঐক্যবদ্ধ থাকা এবং কর্মসূচি, ম্যানিফেস্টো, এগুলো সবগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক দলের ডান বাম মধ্যপন্থীদের মধ্যে এরকম ঐক্যতান সৃষ্টি হয়। আমেরিকাতেও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, বাইডেনের সাথে এবং ব্রিটেনেও লিবডেমের সাথে
লেবার পার্টির, কনজারভেটিভ পার্টির আমরা দেখেছি এর আগে ডেভিড ক্যামেরুন নিক লেগকে নিয়ে লিবডেমের সাথে ঐক্যবদ্ধ জোট করে সমঝোতা করে ক্ষমতা ছিল। আমরা আরেকটা বিষয় যেটা আসলে লক্ষ্য করলাম, আমরা যে বিএনপির সাথে যে নাগরিক কমিটি তার আসলে ভিপি নূর, রাশেদ খান এরা আসলে যুক্ত হলেন। এরা একসময় বলেছেন যে বিএনপি ক্ষমতা আসলে আসলে দেশের আসলে কিছু থাকবে না, সেক্ষেত্রে তারাও বিএনপির সাথে যুক্ত হলেন। এটি নিয়ে কি বলবেন? এটা নিয়ে বলতে হবে যে নূর এক এক সময় এক এক কথা বলেন বলে অনেকে বলেন যে দেখা গেছে বিএনপির সাথে একবার জয়েন করেছেন, একবার আওয়ামী লীগ সরি জামাতের সাথে। বর্তমানে নূর বিএনপির সাথে আছেন, যদিও তার সেকেন্ড ম্যান, তার সেক্রেটারি জেনারেল রাশেদ খান বিএনপি জয়েন করে ফেলেছেন। এইভাবে কয়েকটা দল থেকে, শুধু নূরের দল থেকে নয়, কয়েকটা দল থেকে মানে এইভাবে জয়েনিং এর ঘটনা ঘটেছে। যেমন আমরা দেখেছি ববি হাজ্জাজ বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, এরকম ভাবে এহসানুল হুদা সিরাজ উদ্দৌলার ছেলে জাতীয় গণতান্ত্রিক দলের, তিনিও জয়েন করেছেন এরকম। জি, আগামী যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে সেখানে সবচেয়ে বড় দুটি দল এই মুহূর্তে মনে হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপি, পাশাপাশি জাতীয় পার্টিও অংশগ্রহণ করছেন, সেই খবরটি আমাদের কাছে এসেছে। এই যে দুইটি রাজনৈতিক দলের মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, আপনার কি মনে হয় কোন রাজনৈতিক দলের কাছে আসলে বাংলাদেশ নিরাপদ? কি মনে হয় আপনার? এখন বাংলাদেশের সামনে যে বিষয়টা আছে, ফেসিবাদ থেকে আমরা মুক্ত হয়েছি, ফেসিবাদ থেকে মুক্ত হওয়ার কারণে সব দলই আমার মনে হয় একটা সতর্ক অবস্থান করবে। কারণ এইভাবে আবাবিল পাখির মতো শিশুরা, ছেলেরা এই তারা আন্দোলন করে একটা সরকারকে হটিয়ে দিয়েছে ৫.৫ বছর পর, যেখানে রাজনৈতিক দলগুলো এটা করতে পারলো না। সেই ক্ষেত্রে সব দলের মধ্যেই একটা আতঙ্ক থাকবে।